নমস্কার, আমি মৌমিতা। আমার কবিতা পাঠ চ্যানেলে আমার সকল শ্রোতা বন্ধু এবং দর্শক বন্ধুকে আন্তরিক শুভকামনা জানিয়ে আজকের গল্প পাঠ শুরু করছি। আজ আমি আপনাদেরকে পড়ে শোনাব সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা গল্প সীমান্ত প্রদেশ। শুনতে থাকুন আজকের গল্প সীমান্ত প্রদেশ। দরজার আড়াল থেকে হিরেন দেখতে পেল ওর স্ত্রী ললিতাকে ওর বন্ধু হেমকান্তি চুমু খাচ্ছে। হিরেন একটু হাসল। হিরেন চিঠি ফেলতে গিয়েছিল। কাল বিকেলবেলা বেড়াতে গিয়ে ওরা যে দোকান থেকে ঢাকাই পরোটা খেয়েছে তার পাশেই অশ্বত্থ গাছের সঙ্গে লাগানো ডাকবাক্স। হেমকান্তির কাছে ডিরেকশন শুনে নিয়ে হিরেন সেটা ঠিকই চিনতে পারত, এবং তাহলে চিঠিটা ফেলে আসতে হিরেনের সময় লাগতো 12 মিনিট। মেরে কেটে 10 মিনিট তো বটেই। তা বলে হিরেন যে অন্য সময় অনুপস্থিত থাকে না তা নয়, বা কালকে বিকেলেই তো বেড়াবার সময় একটা লোকের হাতে বেতের তৈরি ব্যাগ দেখে হিরেন এমন মোহিত হয়ে যায় যে সেই লোকটির সঙ্গে বেত শিল্প বিষয় দীর্ঘ আলোচনা জুড়ে দেয়। বিরক্ত হয়ে সেই মন্থর অবসন্ন সন্ধ্যায় ললিতা ও হেমকান্তি আলাদা হাঁটতে থাকে মাঠের মধ্যে। অনেক দূর চলে গেলে হেমকান্তি চেঁচিয়ে বলেছিল, এই হিরেন, আমরা খালির ধারে গিয়ে বসছি, তুই আয়। এই কথা বলারও অনেকক্ষণ পর হিরেন এসেছিল। সুতরাং এখন এই চিঠি ফেলতে যাবার 10 মিনিটের কোনো আলাদা মূল্য নেই। শুধু হিরেন যদি সত্যি সত্যি 10 মিনিট ব্যয় করত তাহলে এই দৃশ্যটা তাকে দেখতে হতো না। কারণ ললিতা ও হেমকান্তি এ বিষয়ে মুখে কিছু আলোচনা না করে নিলেও দুজনেই মনে মনে নিশ্চিন্ত ছিল এখনো সময় আছে 10 মিনিট। এবং ললিতা ঝটকা মেরে হেমকান্তিকে ঠেলে দেবার সময় বলেছিল, কি করছেন কি? আপনি কি পাগল? এক্ষুনি ও এসে পড়বে। হেমকান্তি বলেছিল, না না, আসবে না। একবার। কিন্তু হিরেন 10 মিনিট খরচ করেনি। সেটা ঠিক তার দোষও নয়। হিরেনের হাতে ঘড়ি নেই, কিন্তু বোধহয় ও 3.5 কি 4 মিনিটের মধ্যেই ফিরে এসেছে। এই অসময়ে ফিরে আসার জন্য পরোক্ষে হেমকান্তি দায়ী। পিসিমাকে বলে এসেছিল পৌঁছে সংবাদ দেবে। কিন্তু যেদিন হিরেনরা হেমকান্তির কাছে এসে পৌঁছয় সেদিন শনিবার বিকেল, পরদিন রবিবার ডাক বন্ধ। আজ সোমবার সকালে চা পর্ব শেষ করবার পর হিরেনের মনে পড়ে চিঠি লেখার কথা। ওর সুটকেসেই পোস্ট কার্ড ছিল। হিরেন এক পিঠে লেখার পর অন্যদিকে ললিতার পিস্তুত বোন বুলুকেও কয়েক লাইন লিখে দেয়। হেমকান্তি তখন বাথরুম থেকে বেরিয়ে দাড়ি কামাচ্ছে। ললিতা মুরগির মাংসের গা থেকে পালক ছাড়াচ্ছে। সে সময় হিরেনের ঠিক কিছু করবার নেই ভেবেই সে নিচে চিঠিটা ফেলে আসার কথা ভাবল। চাকর এইমাত্র বাজার থেকে এসেছে, তাকে আবার এখনই পাঠানো ঠিক হয় না। পরনে সিল্কের লুঙ্গি ছিল, তার উপর পাঞ্জাবিটা চাপিয়ে নিয়ে হিরেন যখন বেরুবে তখন হেমকান্তি চেঁচিয়ে বলেছিল, সিগারেট নেই? 2 প্যাকেট সিগারেটও আনিস তো। হিরেন আচ্ছা বলে বেরিয়ে যায়। ভুজিয়াওয়ালার দোকান পর্যন্ত পৌঁছেই ওর মনে পড়ায় পকেটে হাত দিয়ে দেখে, পকেট ফাঁকা। কাল রাত্রিরে হেমকান্তি বলেছিল এখানে বড় চোরের উপদ্রব। তাই হিরেন পকেট থেকে টাকা কড়ি ও খুচরো পয়সা সবই সুটকেসের মধ্যে রেখেছিল। তাহলে সিগারেট কিনবার পয়সা আনার জন্যই তাকে ফিরতে হয়। হিরেন ভেবেছিল বাড়িতে আর না ঢুকে জানলা দিয়েই পয়সা নেবে। কিন্তু তখন মনে পড়ে উঠোনে রোদে বসে হেমকান্তিকে দাড়ি কামাতে দেখে এসেছে। ললিতাও রান্নাঘরের সামনের বারান্দায়, সুতরাং ওরা কেউ শুনতে পাবে না। হিরেন তাই বাড়ির মধ্যে ঢুকে বৈঠকখানা পেরিয়ে
হেমকান্তির ঘর পেরিয়ে নিজের ঘরের দিকে যাচ্ছিল। এমন সময় হেমকান্তির ঘরের এক পাল্লা ভেজানো দরজা দিয়ে একেবারে ওপাশের দেওয়ালের কাছে সেই চুম্বনের দৃশ্য দেখতে পায়। ঠিক ওদের না দেখলেও হয়তো আলমারি জোড়া আয়নায় ওদের ছায়া দেখেছিল। মোট কথা হিরেন দেখেছিল মাত্র এক ঝলক। ললিতার চুলের মধ্যে হেমকান্তির হাত এবং মুখের কাছে মুখ। আর হিরেন কয়েকটা কথাও শুনতে পেয়েছিল। সেই কথাগুলো ছবির মতন, সব দেখতে পাওয়া যায়। উঠোনে হেমকান্তির দাড়ি কামানোর সরঞ্জাম সব ছড়িয়ে আছে। রান্নাঘরের বারান্দায় রাখা আছে আনাজ ও মাংস। চাকর বাথানি বাইরের কুয়ো থেকে জল তুলছে। হিরেন একটু হাসল। অন্তত 10 মিনিট হিরেনের বাইরে থাকবার কথা ছিল, তার মধ্যে মাত্র 3.5 মিনিট কি 4 মিনিটের মধ্যেই ফিরে এসেছে। না এলেই ভালো হতো। এই 10 মিনিটের দাম বড় কম নয়, হয়তো সারা জীবন। 10 মিনিট বাদে এলে ওরা নিশ্চয়ই সাবধান হয়ে যেত। ওরা দুজনের কেউই তো কাণ্ডজ্ঞানহীন নয়। হিরেন 1 মিনিট কি 1.5 মিনিট ওখানে অনড় হয়ে দাঁড়িয়ে রইল। তারপরই মনে পড়ল, হঠাৎ ওরা ওকে এখানে দেখতে পেলে ব্যাপারটা বেশি লজ্জাজনক হয়ে পড়বে। ওরা দুজনেই হয়তো ভাববে হিরেন আগে থেকেই ওদের সন্দেহ করেছিল বলেই গোপনে ফিরে এসে চোরের মতন দাঁড়িয়ে আছে। প্রথমে হিরেনের এই কথাই মনে হয়। সে মোটেই এমন খুঁতখুঁতে ও অনুদার নয় যে বন্ধুকে সন্দেহ করবে। বন্ধুর সঙ্গে নিজের স্ত্রীকে একা রেখে সন্দেহ বসে আড়ি পেতেছে। ওরা যদি তাকে দেখে এখন সেই কথাই ভাববে। সেটা খুবই অন্যায় হবে। হিরেন ঘুণাক্ষরেও এসব কিছু ভাবেনি। সেইটা প্রমাণ করবার জন্যই যেন তার সেখান থেকে তখনই চলে যাওয়া দরকার। তাছাড়া দ্বিতীয় কারণটি এই, এখনই যদি তারা দুজনে তাকে দেখে ফেলে তাহলে ব্যাপারটা সারা জীবনের মতো স্থায়ী হয়ে গেল। হেমকান্তির সঙ্গে সে ঝগড়া করতে বাধ্য হবে। ঘটনাটা দুজনের কাছে জানাজানি হয়ে গেলে তারপর আর শান্তভাবে মেনে নেওয়া সম্ভব নয়। ললিতার সঙ্গেও তার সম্পর্ক কি দাঁড়াবে কে জানে। শেষ পর্যন্ত বিবাহ বিচ্ছেদ কিংবা আত্মহত্যা পর্যন্ত গিয়ে ঠেকতে পারে। অথচ সামান্য একটা চুমুর জন্য, দেখে ফেলার জন্য। এখানেই হিরেন একবার হাসল। ভাবতে ভাবতেই আরো 3-4 মিনিট কেটে যায়। চুম্বন শেষ করে ললিতা ও হেমকান্তি একটু দূরে সরে গিয়ে পরস্পরের দিকে তাকিয়ে আছে। এই অবসরে হিরেন খুব সাবধানে আবার উঠোন পেরিয়ে পিছনের দরজা দিয়ে বেরিয়ে আস্তে আস্তে হাঁটতে থাকে। নিজের বাড়ি থেকে তাকে সন্তর্পণে লুকিয়ে বেরোতে হচ্ছে, এটাও একটা হাসির ব্যাপার। এখন আর সিগারেট খাবার কোনো উপায় নেই জেনে সামান্য অস্বস্তি হলো শরীরটার মধ্যে। খানিকটা চিনচিনও করছে। কাছে সিগারেট না থাকলে সিগারেট খাওয়ার ইচ্ছেটা কি সাংঘাতিক প্রবল হয়। বস্তুত হিরেন শরীরে এক ধরনের অবসাদ বোধ করতে থাকে। ললিতার চুলের গুচ্ছে হেমকান্তির একটা হাত মুঠো করা। হেমকান্তি মুখখানা আস্তে আস্তে এগিয়ে আনছে। এই দৃশ্যটাই শুধু তার চোখে ভাসছে। হিরেন লক্ষ্য করল ওর কপালের কাছে ওর নাকের ডগাটা একটু গরম গরম লাগছে। ও উত্তেজিত হয়ে পড়েছে। অথচ ব্যাপারটা এমন কিছু নয়। হিরেন ভাবল, কিছুই এতে আসে যায় না, সামান্য একটি চুমু। সে নিজেও কি একাধিক মেয়েকে চুমু খায়নি আগে? সে কি তাদের জন্য বিরলের দুঃখ বোধ করে? মোটেই না। তারা কোথায় হারিয়ে গেছে? বিশেষ বিশেষ সেই চুমু খাবার মুহূর্তে খানিকটা আকর্ষণ বোধ করেছিল ঠিকই, এই পর্যন্তই।
একমাত্র অরুণা। মাঝে মাঝে অরুণার ব্যাপারটা একটু খটকা লাগে, কিন্তু সেই ঘটনাই তো অন্যরকম। অরুণাকে তার মাঝে মাঝে মনে পড়ে, মনে পড়লে একটু খারাপ লাগে। কিন্তু অরুণা তাকে ভুলে গেছে নিশ্চয়ই। ভুলে যাওয়াই ভালো। ললিতাও হেমকান্তিকে ভুলে যাবে। এবারে হেমকান্তির জন্য একটা ভালো পাত্রী দেখে বিয়ে দিতে হবে দেখছি। লাল ডাকবাক্সটার গায়ে এমন একটা মরচে ধরা তালা লাগানো যে দেখলে সন্দেহ হয় কোনোদিনও এটা খোলা হয় কিনা। হিরেন একটু ইতস্তত করল। এসব মফস্বল শহরের ডাক ব্যবস্থায় ঠিক বিশ্বাস নেই। সে মিষ্টির দোকানদারকে জিজ্ঞেস করতে গেল। দোকানে কাঠের বেঞ্চিতে চায়ের গ্লাস হাতে কয়েকজন যুবক আড্ডা দিচ্ছে। চায়ের দোকানে আড্ডা মারার স্বভাব কলকাতা থেকে পুরুলিয়ার মতন শহরেও এসে পৌঁছে গেছে। হিরেনের খুবই লোভ হলো ওই দোকানে গিয়ে বসে একটু চা খায়, আরও খানিকটা সময় কাটিয়ে ফিরতে চায়। কিন্তু উপায় নেই, পকেটে একটা পয়সা পর্যন্ত নেই। সিগারেটের তৃষ্ণাও তাকে আকুল করে তোলে। এখানে একা একা বসে চায়ের সঙ্গে সিগারেট খেতে পারলে তার মুখখানা স্বাভাবিক হয়ে আসতে পারত। তখন সে ওদের দুজনের মনে সামান্যতম সন্দেহ না জাগিয়েও বাড়ি ফিরতে পারত। স্বাভাবিক তাকে হতেই হবে। হিরেন খুব মনের জোর দিয়ে কথাটা ভাবল। একটা চুমুর জন্য কিছু আসে যায় না। হেমকান্তির সঙ্গে বন্ধুত্ব সে নষ্ট করতে পারবে না। আর ললিতার ভালোবাসা হারালে পৃথিবীতে সে আর কোথায় আশ্রয় পাবে? হিরেন তখন একটু আগে দেখা সেই দৃশ্য আর দুজনের যে সামান্য কথা সে শুনতে পেয়েছিল তাই মনে করবার চেষ্টা করল। হিরেন যখন দরজার কাছাকাছি এসেছিল তখন ললিতার কাঁধে হেমকান্তির হাত। তা দেখে হিরেনের একটুও খটকা লাগেনি, এমনকি এই কথাও ভাবেনি। মাত্র 3.5 মিনিট আগে ওরা দুজনে ছিল উঠোনে আর রান্নাঘরে। এরই মধ্যে দুজনে দুজনের কাজ ফেলে ঘরের মধ্যে চলে এলো কি করে? তবে কি আগে থেকেই ওদের ঠিক করা ছিল? হিরেন বেরিয়ে যাবার পরই চোখাচোখিতে কথা ঠিক হয়ে যায়? হিরেন তখনও এ কথা ভাবেনি, ভেবেছিল পরে। তার আগে সে অন্যমনস্কভাবে দরজা পেরিয়ে যাচ্ছিল। এমন সময় শুনতে পেল, কি করছেন কি? আপনি কি পাগল? এক্ষুনি এসে পড়বে। আর তারপরই হেমকান্তির ব্যাকুল মিনতিপূর্ণ গলা, না আসবে না, একবার একবার। হিরেন তখন দাঁড়িয়ে পড়েছিল, যেন নিজের স্ত্রী ভেবে নয়, কোথাও কোনো যুবতীকে কোনো যুবক চুমু খাচ্ছে এই দৃশ্য দেখে ফেললে যেমন আড়াল থেকে আরো দেখতে ইচ্ছে করে, অনেকটা সেই রকম। ললিতা বলেছিল, না না, একবারও না, ছি। হেমকান্তি বলেছিল, এসো, একবার, শুধু একবার। না না না। হ্যাঁ এসো, আসতেই হবে। না, কেন আমাকে কষ্ট দিচ্ছেন? আমি কত কষ্ট পাচ্ছি তুমি জানো না? এরপর হেমকান্তি এক হাত ললিতার কোঁকড়ানো চুলের গুচ্ছে ডুবিয়ে অন্য হাতে ললিতার চিবুক ধরে এবং ললিতার সকালবেলার ফোলা ঠোঁটে প্রগাঢ় চুম্বন করে। একবার মাত্র। চুম্বনের পর দুজনেই কয়েক সেকেন্ড একেবারে নিঃশব্দ। তারপর ললিতা খানিকটা কাতর গলায় বলেছে, কেন এরকম করলেন, কেন? হেমকান্তি চাপা গলায় স্বীকার করে, আমি অন্যায় করেছি, কিন্তু আমি আর পারছিলাম না। তুমি এত সুন্দর।
ও কথা আর বলবেন না। ও কথা বারবার বলবো, কিন্তু এইমাত্র যা করলুম তার জন্য আমার অনুতাপ হচ্ছে। হিরেনকে আমি সত্যি দুঃখ দিতে চাই না। সত্যি এরকম আর কখনো করবেন না বলুন। ও আপনার কতদিনের বন্ধু। আমার উপর রাগ করো না, আমাকে ক্ষমা করো। ঠিক আছে, আর কখনো না। এই সময় হিরেন চলে এসেছিল। চিঠি ফেলবার পরে হিরেন স্টেশনের দিকে বেড়াতে যায়। মাত্র একটা ট্রেন ছেড়ে গেল। এই ট্রেনে খবরের কাগজ এসেছে, কিন্তু তার তো কাগজ কিনবার উপায় নেই। সে উঁকি মেরে প্রথম পাতার খবরগুলো দেখে নেবার চেষ্টা করল। চায়ের সঙ্গে খবরের কাগজ ও সিগারেট খাওয়া কলকাতার এই বাঁধা অভ্যেস আজ আর কিছুতেই রাখা যাচ্ছে না। কিন্তু এখানকার রোদ্দুরটা এত ভালো, কলকাতার সঙ্গে কোনো তুলনাই হয় না। বেশ গাঢ় ধরনের। শীতের সকালে এমন সাদা রোদ্দুর সারা শরীরটাকে বেশ মোলায়েম করে তুলেছে। এই রোদ্দুরে বুড়ি ভিখারির মুখও সুন্দর মনে হয়। স্টেশনের বাইরে পুরনো ডাক বাংলো। সাহেব মেম বারান্দার ইজি চেয়ারে বসে রোদ্দুরে আরাম করছে। ওদিকে বোকারোর কাজ শুরু হয়েছে বলে এই পথ দিয়ে আবার অনেক খাঁটি সাহেব মেমের যাতায়াতও শুরু হয়েছে। টুকটুকে লাল রঙের সোয়েটার পরা ফুটফুটে বাচ্চা বল নিয়ে খেলা করছে মাঠের মধ্যে। একটি অষ্টাদশী মেম তরুণী কি যেন খেলার নিয়ম বোঝাচ্ছে ওদের। নীল রঙা গাউন, মাথায় হলদে স্কার্ফ বাঁধা। কি স্বচ্ছন্দ স্বাস্থ্য মেয়েটির। মসৃণ চামড়া, ঝকঝকে সাদা দাঁত, নরম রক্তিম ঠোঁট। হিরেন দাঁড়িয়ে দাঁড়িয়ে একটুক্ষণ খেলা দেখতে লাগলো। ওদের তো ওসবে কিছু আসে যায় না। অনেক সময় স্বামীর সামনেও বউকে চুমু খেলে সেটা হয় ঠাট্টা। কি যেন একটা রুমালচোর ধরনের খেলা আছে ওদের। যে জিতবে সেই পাশের মেয়েটিকে একবার চুমু খাবে। দরজা খোলা ছিল কেন? ওরা দরজাটা বন্ধ করে নিলেই পারত। কিন্তু সকালবেলা ঘরের দরজা বন্ধ করা দৃষ্টিকটু। 3:30 কি 4 মিনিটেই ওরা ব্যাপারটা ঠিক করে ফেললো কি করে? আসলে যা মনে হয় ওরা কিছুই আগে ঠিক করেনি। রান্নাঘরের বারান্দায় ছিল ললিতা, উঠোনে বসে হেমকান্তি। দাড়ি কামাতে কামাতে দু একটা ফষ্টি নষ্টি করছিল। কিছু একটা দরকারে ললিতা উঠে এসেছিল ঘরের মধ্যে। সেই সময় হেমকান্তিও টপ করে উঠে এসে ঝোঁকের মাথায় ওকে জড়িয়ে ধরে। একটা অন্ধ আবেগের ব্যাপার। ছবিটা ভেবে নিয়ে নিজের যুক্তিবাদী কল্পনা শক্তিতে হিরেন বেশ খুশি হয়ে ওঠে। অন্ধ আবেগের ব্যাপার হঠাৎ করে ফেলে দুজনেই এখন অনুতপ্ত। তা তো ওদের কথা শুনেই বোঝা গেল। ললিতা তো রাজি হয়নি। হেমকান্তিটা বরাবরই একগুঁয়ে, যখন যা মনে করে না করে ছাড়ে না, কিন্তু পরে অনুতাপ করে। তবে হেমকান্তির অন্যায় আবদারে ললিতা যে চেঁচিয়ে ওঠেনি, কান্নাকাটি করে নাটক বাঁধায়নি, এতে ললিতার প্রতি হিরেনের কৃতজ্ঞতাই বোধ হয়। নাটকীয় ব্যাপার সে একেবারেই পছন্দ করে না। ওদের যে কটা কথা শুনেছে তাতে হিরেন স্পষ্টই বুঝতে পেরেছে যে ললিতা আগাগোড়াই হেমকান্তিকে বাধা দিয়েছে। হেমকান্তির ছেলে মানুষই দৌরাত্রির কাছে একবারের মতো আত্মসমর্পণ করলেও মন থেকে কিছুতেই সায় দেয়নি। ললিতার কথা সুরে এই কথাও ফুটে উঠেছে যে হেমকান্তির অন্যায় আবদারের জন্য হিরেনকে বলে দিয়ে সে কোনো শাস্তি আদায় করতেও পারবে না। হেমকান্তি হিরেনের প্রায় জন্ম থেকে বন্ধু। গোটা স্কুল আর কলেজ জীবন একসঙ্গেই কাটিয়েছে। হিরেনের বিয়ের 7 পাকের সময় হেমকান্তি অজ্ঞান হয়ে গিয়েছিল পর্যন্ত। সেই হেমকান্তির সঙ্গে হিরেনের বিচ্ছেদ কল্পনাও করা যায় না। ললিতাও তা জানে। তার বদলে
সামান্য একবার। কেন আমাকে কষ্ট দিচ্ছেন? ললিতা এই কথা বলেছিল কেন? হিরেন আবার একটু হাসল। পরপুরুষের মুখে রূপের স্তুতি শুনে একটু অন্তত বিচলিত বোধ করবে না এমন মেয়ে আবার হয় নাকি? ওটা তো স্বাভাবিক, যেমন স্বাভাবিক যত প্রিয় বন্ধুই হোক, তার সুন্দরী স্ত্রীকে আড়ালে পেলে যে কোনো পুরুষের পক্ষেই একটু ফষ্টি নষ্টি করবার লোভ জাগে। দুজনের মধ্যে কেউ যদি একটু বদ হতো, তাহলেই ব্যাপারটা অনেক দূরে গড়াতো। কিন্তু হিরেন হেমকান্তিকে জানে। ওর চরিত্রে হঠকারিতা থাকলেও মলিনতা নেই এক ছিটে। আর ললিতা 4.5 বছর বিয়ে হয়ে গেছে, তবু হিরেন জানে ললিতা ছাড়া তার জীবনটা শূন্য হয়ে যাবে। ললিতা ছাড়া তার আর কোনো অবলম্বন নেই। স্ত্রীর কাছ থেকে শুধু ভালোবাসা পাওয়াই যথেষ্ট নয়, ললিতার স্বভাবের মধ্যে একটা গভীর সমবেদনা আছে। ললিতার প্রথম কথাটাতেও একটু খটকা লাগতে পারে। কি করছেন কি? এক্ষুনিও এসে পড়বে। হিরেন এসে পড়াতেই একমাত্র আপত্তি? একমাত্র না হোক, হিরেন ভাবল সত্যি তো এইটাই প্রধান। দেখে ফেলাটাই তো সবচেয়ে ভয়ঙ্কর। অন্য কেউ দেখে না ফেললে আর সবকিছু তো মিটিয়ে ফেলা যায়, ভুলে যাওয়া, দূরে যেতে পাওয়া যায়। কিন্তু একবার কেউ দেখে ফেললেই তা শাশ্বত হয়ে গেল। ভাগ্যিস হিরেন যে দেখে ফেলেছে তা ওরা দেখেনি। অজান্তেই হিরেন মনে মনে হিসেব করে, 7 না 8 জন। এ পর্যন্ত ললিতা ছাড়া আরো 8টি মেয়েকে চুমু খেয়েছে হিরেন। সেজ মামিমাকে ধরেই বিয়ের পরই তো। দুজনকে একবারও কেউ দেখেনি, কেউ সন্দেহ করেনি, তাই কোথাও কোনো গন্ডগোল নেই। দীপ্তির সঙ্গে এখনো দেখা হয়। ললিতার সঙ্গে একদিন সিনেমা দেখতে গিয়েও তো দীপ্তির সঙ্গে দেখা হয়েছিল। কত স্বাভাবিকভাবে কথাবার্তা হলো, মুখের একটি রেখাও বদলায়নি। কল্যাণী বিয়ের পর বোম্বাইতে আছে। 3টি ছেলে মেয়ে হয়েছে নাকি। নীলি মানে নীলিমা, হিরেনের পিস্তুত বোন, তাকেও তো চুমো ছাড়াও আরও কত কি। সে তো এখন IAS-কে বিয়ে করে এখন খুব সমাজসেবিকা হয়েছে। সুবাদে সেজ মামিমা এখনো নিরালায় দেখলে চোখের ইঙ্গিত জানায় এসব তো আর কেউ দেখেনি, তাই কোথাও কোনো অশান্তি নেই। দেখাটাই তো একমাত্র দোষের, তাছাড়া কোথায় কি ঘটছে কে জানে। তবে ওদের কারোর জন্য হিরেনের পিছু টানো নেই, শুধু একমাত্র অরুণার কথা ভাবলেই হিরেনের বুকটা শিরশির করে। না, অরুণাকে চুমু খাবার সময়ও কেউ দেখেনি, কিন্তু একমাত্র অরুণাকেই ও চুমু খেয়েছিল জোর করে। তখন হিরেনরা থাকতো কোন্নগরে। ওদের পাশের বাড়ির পরিবারটা ছিল ছন্নছাড়া। অরুণার বাবা গগনবাবু ছিলেন রেসের বুকি। লোকের কাছ থেকে 5 আনা 10 আনা পয়সা নিয়ে রেসের বাজি ধরতেন। প্রত্যেক শনিবার ওদের বাড়ির সামনে চেঁচামেচি হই হল্লা লেগেই থাকতো। গগনবাবুকে দেখলেই মনে হতো লোকটা ভালো নয়, মানুষ ঠকানোই ওর কাজ। তাছাড়া স্টেশনের পাশে রিক্সাওয়ালাদের সঙ্গে বসে গগনবাবু দিশি মদ খেতেন। হিরেন নিজের চোখে দেখেছে। অরুণার দাদা সাধনটা তো ছিল 1 নম্বরের গুন্ডা। শুধু পাড়ায় বখামিই নয়, রাত্রিবেলা ছিনতাই জচুরির কাজও ছিল। 2-3 বার পুলিশেও ধরা পড়েছিল। পাড়ার এক রাজনৈতিক নেতা বারবার ওকে ছাড়িয়ে এনেছে। অরুণার ছোট ভাই বোনেরা বস্তির ছেলেদের সঙ্গে মিশে
রাস্তায় ছিপি খেলত। কি কুৎসিত গালাগালি শিখেছিল 10-12 বছরেই। অরুণার মা মালিশের ওয়ার আর ফ্রক পায়জামা সেলাই করে বিক্রি করতেন। সেই বাড়ির মেয়ে অরুণা। অরুণা কলেজে পড়ত। অসম্ভব তেজ ছিল তার। পাড়ার কারোর সঙ্গে বা বাড়ির কারোর সঙ্গে একটাও কথা বলতো না। নীরের মুখ করে সোজা হেঁটে যেত রাস্তা দিয়ে। পাড়ার ছেলেরা, অনেক সময় সাধনের বন্ধুরাও অরুণাকে উদ্দেশ্য করে অশ্লীল মন্তব্য করেছে, সিটি দিয়েছে। অরুণা কোনোদিন ঘাড় তুলে তাকায়নি। সন্ধেবেলা 2টো টিউশনি করত, তাই দিয়ে পড়ার খরচ চালিয়েছে। হিরেন চেয়েছিল অরুণার কাছাকাছি আসতে। গোড়ার দিকে অরুণাকে শ্রদ্ধা করত। ক্রমে ক্রমে এক ধরনের মায়া এবং শারীরিক আকর্ষণও জাগে। বছর সাথে কার কথা। হিরেন তখন সদ্য পোর্ট কমিশনার্স অফিসে চাকরি পেয়েছে। হিরেন চেয়েছিল অরুণাকে বিয়ে করে তাকে ওই পরিবেশ থেকে উদ্ধার করবে, কিন্তু অরুণা হিরেনকে গ্রাহ্য করেনি। কিছু যেন একটা ব্রত ছিল তার। অরুণা একমাত্র কিছুটা কথাবার্তা বলতো হিরেনের দিদির সঙ্গে। হিরেনের দিদি তখন উইমেন্স কলেজে পড়ান। অরুণা মাঝে মাঝে দিদির কাছে আসতো পড়াশুনো দেখে নিতে। হিরেন চেষ্টা করেছিল অরুণার সঙ্গে ভাব করতে, কিন্তু অরুণা ঠান্ডা গলায় কাটা কাটা উত্তর দিয়েছে শুধু। অরুণার চোখ দুটো অসম্ভব জলজলে ছিল, সব সময় চোয়াল শক্ত। ভেতরে ভেতরে যেন সর্বক্ষণ একটা তীব্র ক্রোধ জ্বলছে। হিরেন একদিন বলেছিল, বাগবাজারে একটা মেয়েদের স্কুলে চাকরি খালি আছে। আমার এক বন্ধু বলছিল, তুমি করবে নাকি? আমার বন্ধুর কাকা সেই স্কুলের সেক্রেটারি। অরুণা শুধু সংক্ষেপে জানিয়েছিল, আমি কারো চেনাশোনার জোরে কোনো চাকরি নিতে চাই না। হেমকান্তির মতন হিরেন অমন হঠকারী নয়, কিন্তু অরুণার ব্যাপারে হিরেন কিছুদিনের জন্য ক্ষেপে উঠেছিল। সে যে সৎ এবং ভালো উদ্দেশ্যে অরুণার সঙ্গে মিশতে চায়, অরুণা এটুকুও বুঝতে চায়নি। আর চায়নি বলেই যেন হিরেন ক্রমশ বেশি ক্ষুব্ধ এবং উত্তেজিত হয়ে উঠেছিল। একদিন দিদির ঘরে অরুণাকে একা পেয়ে, দিদি তখন নিচে বাথরুমে গেছে, হিরেন অকস্মাৎ এসে অরুণার হাত ধরে আবেগ বিহ্বল গলায় বলেছিল, অরুণা শোনো। অরুণা এক ঝটকায় সরে গিয়ে তিক্ত গলায় বলেছিল, হাত ধরেছেন কেন? হিরেন তক্ষুনি কাঁচুমাচু ভাবে বলেছিল, অরুণা তুমি আমাকে ভুল বুঝো না, আমি তোমার বন্ধুত্ব চাই। অরুণা ওর দিকে না তাকিয়েই বলে, আমি কারোর বন্ধুত্ব চাই না। হিরেন আহতভাবে জিজ্ঞেস করল, কেন? সত্যি বিশ্বাস করো। অরুণা অস্থির হয়ে জ্বলে ওঠে, আপনি কি চান আমি এখান থেকে চলে যাই? আরো 2-3টি কথা বলবার পর অরুণার তিক্ততা আরো বাড়তে দেখে হিরেন উন্মত্তের মতন হয়ে ওঠে। সে ঝাঁপিয়ে পড়ে অরুণাকে জড়িয়ে ধরেছিল। অরুণা সমগ্র শক্তিতে বাধা দিয়ে হিরেনের চুল ধরে টানতে থাকে। এক হাতে সরিয়ে দিতে চায় হিরেনের মুখ, তবু হিরেন জোর করে অরুণার ঠোঁট কামড়ে ধরে। এক হাত নেমে আসে অরুণার বুকের কাছে, তখনও কাতরভাবে বলতে থাকে, অরুণা আমাকে বিশ্বাস করো। কোনো ক্রমে নিজেকে ছাড়িয়ে নিয়ে হাঁপাতে হাঁপাতে অরুণা বলে, আপনারা আপনারা সবাই আমার সঙ্গে শত্রুতা করবেন? আপনারা সবাই? কেন কেন? অরুণা ঝরঝর করে কেঁদে ফেলে এবং তক্ষুনি ঘর থেকে বেরিয়ে যায়। সে ঘটনাও কেউ দেখেনি, দিদি জানতেও পারেনি, কেউই জানেনি। কিন্তু অরুণা আর কখনো ওদের বাড়িতে আসেনি এবং মাসখানেকের মধ্যেই
বাঁকুড়া না কোথায় স্কুলের কাজ নিয়ে চলে যায়। যাবার আগে অরুণা ওর বাড়ির লোকের সঙ্গে বিষম ঝগড়া করেছিল। রোদেরটা বেশ চড়া হতেই হিরেনের খেয়াল হলো অনেকক্ষণ আগেই তার ফেরা উচিত ছিল। এতক্ষণ না ওরা আবার তার জন্য ব্যস্ত হয়ে ওঠে। এই ডাক বাংলোর কাছ থেকে সরে এসে কখন সে চৌরাস্তার মোড়ে এসে দাঁড়িয়েছে তাও খেয়াল করেনি। একটু দ্রুত বাড়ি ফেরার পথ ধরতেই কিছুটা দূরে গিয়ে মিউনিসিপ্যালিটির সামনে হেমকান্তির সঙ্গে তার দেখা হয়। হেমকান্তির স্নান করা চেহারা, পুরো দস্তুর স্যুট টাই ও পালিশ করা জুতো। হেমকান্তি এখানকার আদালতের হাকিম। হিরেনকে দেখে সে জিজ্ঞেস করল, কি রে, ঘুরে ফিরে শহরটা দেখছিলি? ছোট হলেও মন্দ না শহরটা, বেশ ছিমছাম। তোকে সিগারেট কিনতে বলেছিলাম, ললিতা বলল তুই পয়সা নিয়ে বেরোসনি। হিরেন সহসা উত্তর দিল, এই পর্যন্ত এসে পকেটে হাত দিয়ে দেখি সে একেবারে খালি। দে তো সিগারেট দে তো। হেমকান্তির কাছ থেকে সিগারেট ধরিয়ে নিয়ে হিরেন জিজ্ঞেস করল, তোর ছুটি পাওনা নেই? আজ সোমবার তো, আজ অ্যাটেন্ডেন্স দিয়ে তারপর টানা 4 দিন ছুটি নিয়ে নেব। কাল অযোধ্যা পাহাড়ে যাবি? সেটা কত দূরে? পুরুলিয়ায় আবার পাহাড় আছে নাকি? পাহাড় মানে ঢিবি আর কি, বেশি দূরে না। তবে ওই জায়গাটা সুন্দর, একটা চমৎকার বাংলোও আছে। দেখি লাহিড়িকে বলে একটা স্টেশন ওয়াগন জোগাড় করতে পারি কিনা, না হলে কোনো ট্যাক্সির সঙ্গে কথা বলে নেব। তুই খেয়েছিস? না, লতিকা মাংস ঝাঁপিয়েছে, দুপুরে এসে খাবো এখন। হেমকান্তির হনহন করে হেঁটে যাওয়া চেহারার দিকে হিরেন খানিক্ষণ তাকিয়ে থাকে। পাতলার ওপর চেহারা, হেমকে দেখলে এখনো 30-এর নিচে বয়স বলে মনে হয়। বারান্দাতেই তোলা উনুন এনে লতিকা মাংস চাপিয়েছে, এর মধ্যে স্নান সারা হয়ে গেছে। তার একরাশ কোঁকড়া চুল পিঠময় ছড়ানো। রোদ্দুর এখন আর অমন ধবধবে সাদা নেই, একটু যেন হলদেটে। তবুও এই মফস্বল রোদ্দুরে ললিতার সুন্দর মুখ আরও সুন্দর মনে হয়। উনুনের আছে খানিকটা লালচে ছায়াও পড়েছে। হিরেনের দিকে চোখ তুলে ললিতা জিজ্ঞেস করে, এতক্ষণ কোথায় ছিলে? হিরেন বলল, ঘুরে ফিরে দেখে এলাম। এখানে বেতের জিনিস বেশ সস্তা, ভাবছি যাবার সময় এখান থেকে কয়েকটা বেতের চেয়ার নিয়ে যাব। এত দূর থেকে বেতের চেয়ার নিতে হবে না, তাছাড়া বেতের চেয়ার বেশি দিন টেকে না নাকি। বরং কয়েকটা বেড কভার নিয়ে যাব। ঠাকুরপো বলল এখানকার বেড কভারও নাকি ভালো। বলতে বলতে হিরেন এসে রান্নাঘরের বারান্দাতেই বসে পড়ে। বাথানি এক কোণে বসে শিলনোড়ায় পেঁয়াজ বাটছে আর গামছা দিয়ে চোখের জল মুছছে। বড় সাইজের 2-3টে দাঁড়কা কি জন্য চিৎকার করছে কে জানে। হিরেন জিজ্ঞেস করল, তোমার রান্নার কত দেরি? ললিতা মুখ টিপে বলল, তোমার এরই মধ্যে খিদে পেয়েছে নাকি? তা মন্দ পাইনি, এখানকার জলে বেশ খিদে হয়। কলকাতার জলেও তো তোমার খিদে কম দেখি না। তা বলে তুমি মোটেই আমাকে পেটুক বলতে পারো না। কতক্ষণ চাপিয়েছ, দাও একটু চেখে দেখি। বেশিক্ষণ চাপেনি, এখনো কাঁচা। তুমি বরং ততক্ষণে স্নানটা করে নাও, আর একটা উনুনে ভাত বসিয়ে দিয়েছি। দাঁড়াও, এখনই কি চান করব? খবরের কাগজ দেয়নি না? হিমটা বোধহয় কাগজের পয়সা বাঁচায়, কোর্টে গিয়ে কাগজ পড়ে। তোমার বন্ধু বোধহয় একটু কৃপণই আছে না? কৃপণ? হেম মোটেই না। 4 জন খাবো দুবেলা, মোটে একটা মুরগি আনতে দিয়েছে কেন? তুমি কিন্তু কাল সকালে নিজেই বাজার করবে,
সব কটা দিন বন্ধুর ঘাড়ে চালিও না। না না, এ মোটেই কৃপণ নয়। ও খাওয়াটাও বেশি পছন্দ করে না, কিন্তু অন্য অনেক রকম শৌখিনতা আছে। দেখছো না ঘরে কত রকম স্নো পাউডার, সেন্টের শিশি। ব্যাচেলার মানুষ তো বেশ আছে। তোমার বুঝি লোভ হচ্ছে? তুমি খুব খারাপ আছো, তাই না? আমার মতন ওর তো কোনো বন্ধন নেই। আমি তোমার বন্ধন? বন্ধনই তো। বন্ধনই তো। এই কথা বলে হাসতে হাসতে অভ্যাস বসে হিরেন লতিকার দিকে হাত বাড়ায়। লতিকা ত্রস্তে সরে গিয়ে চাকরকে ইশারায় দেখিয়ে ভ্রুভঙ্গি করে বলে, কি হচ্ছে কি? যত দিন যাচ্ছে তত তোমার লোভ বাড়ছে। কথাটা শেষ করে লতিকা ছোট্ট করে মধুরভাবে হাসে। দাঁড়িয়ে উঠে হিরেন বলে, ভাগ্যিস ও বেচারা এক বর্ণ বাংলা বোঝে না। বারান্দা থেকে নেমে এসে উঠোনে হিরেন আবার একটু অন্যমনস্ক হয়ে পড়ে। ভারী মনোরম এই ছুটি, এই সকাল। দূরে ট্রেনের হুইসেল বেজে উঠল। বাইরে একটা ছাগলের বাচ্চা তখন থেকে একটানা ডাকছে। কোথাও কোনো গরমিল নেই। হঠাৎ হিরেনের মনে হলো, সকালে ওই দৃশ্যটাও কি সত্যি দেখেছিল, নাকি তার দিবা স্বপ্ন? রাস্তায় দেখা হলো হেমকান্তির সঙ্গে। ওই তো ললিতা বসে পিঠে চুল মেলে। কোথাও কোনো আড়ষ্টতা নেই তো, জড়তা নেই। সেই তো সবই স্বচ্ছন্দ। সারা পৃথিবী কি তার সঙ্গে অভিনয় করে যাচ্ছে? নাকি আজ সকালে? না, ওরকম সত্যি কিছু ঘটেনি। সবটাই হিরেনের কল্পনা। দিবা স্বপ্নকে কে গুরুত্ব দেয়? আস্তে আস্তে হিরেন এসে হেমকান্তির ঘরে ঢুকল, খুব সন্তর্পণে। দরজাটা তখনও যেমন ছিল সেই রকমই আধ খোলা রাখল। বন্ধ জানলাটার কাছে আলমারি। এখানে ললিতা দাঁড়িয়েছিল। আলমারির দুটো পাল্লা জোড়া আয়না, আয়নায় ছায়া পড়েছিল। হয়তো আলমারি থেকে মাখনের টিন নিতে গিয়ে ললিতা তখন ঘরে ঢুকেছিল। ওইখানে দাঁড়িয়েছিল হেমকান্তি। হিরেন নিজে এসে ঠিক সেই জায়গায় দাঁড়ালো। না, এখান থেকে দরজা দেখা যায় না। হিরেন ফিসফিস করে বলল, একবার একবার। এ কথা কি বাইরে থেকে শোনা যায়? শুনতে পাবারই তো কথা। হঠাৎ হিরেনের মনে হলো, হেমকান্তি আর ললিতা যেন দুজনেই তাকে উকিল হিসেবে নিয়োগ করেছে। সে যেন প্রাণপণে ওদের দুজনের পক্ষ সমর্থন করবার চেষ্টা করছে। আর ওদিকে আদালতে বসে হেমকান্তি এতক্ষণে অন্য লোকেদের শাস্তি দিচ্ছে। এই সময় ললিতা এসে ঘরে ঢুকল। ঘুরে দাঁড়িয়ে মুখটা হালকা করে হিরেন বলল, তোমায় আজ খুব সুন্দর দেখাচ্ছিল তো। ললিতা ওর কাছাকাছি ঘনিষ্ঠ হয়ে এসে বুকে শরীরটা হেলান দিয়ে একটু আদুরে গলায় বলে, মাঝে মাঝে বেড়াতে এলে বেশ হয় না, কি বলো? এবার থেকে আমরা বছরে একবার করে আসব। খরচ কম নয় তো? এমন কিছু খরচ নয়, সারা বছর চেষ্টা করলে ঠিকই হবে। হিরেন দুই হাত দিয়ে ললিতাকে বেষ্টন করে। ললিতার বুকের উপর ওর হাতের চাপ পড়লেও ললিতা বিশেষ আপত্তি করে না, শুধু বলে, এই চাকরটা যদি এদিকে আসে আবার। হিরেন নিজের মুখটা ললিতার কাছে এগিয়ে এনেও ভাবে, আচ্ছা এখন থাক, অন্তত একটা দিন থাক। সে তার গালটা রাখে ললিতার গালে। আহ, কি ঠান্ডা, কি শান্তি। গরিবের ঘরের বউ হয়েও ললিতা স্বাস্থ্যটা ভালোই রেখেছে।
গালে গাল রেখেই হিরেন ললিতা শরীরটা দোলাতে থাকে এবং ইয়ার্কি করার মতন লঘু গলায় বলে, হেম আবার তোমার সঙ্গে প্রেম টেম করবার চেষ্টা করেনি তো? ললিতা বলল, কেন, ভয় আছে নাকি তোমার? আমার মাথা ঘুরে যেতে পারে? হিরেন বলল, তা নয়, হেমটা আবার একটু কবি কবি স্বভাবের আছে কি না? ও যদি কখনো একটু বেশি গদগদ হয়ে ওঠে, তুমি আবার সেটা খুব সিরিয়াসলি নিও না। কলহাস্য করে ওঠে ললিতা। 32 বছর বয়স হয়ে গেল, এখন আর এ চেহারা দেখে কারোর কবিত্ব জাগবে না গো মশাই, তোমার ছাড়া। গাল সরিয়ে নে উদাসীন ভাবে হিরেন বলে, বাথরুমে জল দিয়েছ? হ্যাঁ হ্যাঁ, জল আছে। আমি দেখি মাংসটা আবার ধরে গেল নাকি। ঝাড়ো তো। হেমকান্তির বাথরুমও খুব শৌখিনভাবে সাজানো, সিঙ্ক বেসিনগুলো পরিষ্কার ঝকঝকে। এরকম মফস্বল শহরের বাড়িতেও এরকম আধুনিক কায়দার বাথরুম আশা করা যায় না। তাকে সারি সারি সাজানো সাবান, সেভিং ক্রিম, পেস্ট, শ্যাম্পু, র্যাকে 2-3টে তোয়ালে। হিরেন নিজের তোয়ালে নিয়ে এসেছিল। একটু বাদে ও খেয়াল করল তোয়ালে কাঁধে নিয়ে ও বাথরুমের মধ্যে অনেকক্ষণ চুপচাপ দাঁড়িয়ে আছে। কেন দাঁড়িয়ে আছে? নিজেই প্রশ্ন করল নিজেকে। পরক্ষণেই বুঝতে পারল, এরকম ভাবে তো সে কোনোদিনই স্নান করে না। একে শীতকাল, তার উপরে কুয়ো থেকে তোলা কনকনে ঠান্ডা জল। এরকম জলে হিরেন কখনো স্নান করতে পারে না। তার বিষম ঠান্ডা লাগার ধার। 12 মাস সে গরম জলে স্নান করে, শীতকালে তো কথাই নেই। সে পুকুরে কিংবা নদীতে পর্যন্ত সাঁতার দিয়ে স্নান করতে পারে না। ললিতা আজ তাকে গরম জল দিতে ভুলে গেছে। কালো গরম জলে স্নান করবার ব্যাপারে হেমকান্তি তাকে নিয়ে হাসাহাসি করেছিল, কিন্তু শেষ পর্যন্ত গরম জল না করিয়ে হিরেন কিছুতেই স্নান করেনি। আজ ললিতার গরম জলের কথা মনেই পড়েনি। হিরেন একবার ভাবল চেঁচিয়ে ললিতাকে গরম জলের কথাটা বলে, কিন্তু মনে পড়ল দুটো উনুনেই রান্না চাপানো, এখন জল গরম করা অনেক ঝঞ্ঝাট। যেন ললিতার সঙ্গে ঠাট্টা করবার লোভেই হিরেন আজ বহুকাল বাদে ঠান্ডা জলেই স্নান করবে ঠিক করে ফেললে। ব্রাশে পেস্ট নিয়ে মুখ ঘষতে লাগলো সে। সেই দারুণ ঠান্ডা জল বালতির পর বালতি মাথায় ঢেলে অনেকক্ষণ ধরে স্নান করে ফেলে হিরেনের সমস্ত শরীরটা যেন অবশ হয়ে গেছে। দাঁত ঠকঠক করছে তার। তাড়াতাড়ি গা মুছে দরজার সামনে আসে। পাটা তখনও ভিজে বলে তোয়ালে দিয়ে পা মুছতে থাকে বারবার। তারপর বাথরুমের দরজার কাছে দাঁড়িয়ে দরজা না খুলে আবার অন্যমনস্ক হয়ে যায় একটু, এবং একটু বাদেই সেটা বুঝতে পেরে অপরাধীর মতন লাজুকভাবে হাসে। হেমকান্তির উপরে সত্যি তার রাগ হয়েছে তাহলে। কেননা হিরেন বুঝতে পারলে অন্যমনস্কভাবে সে হেমকান্তির পেস্ট থেকে দাঁত মাজতে গিয়ে টিউবের প্রায় অর্ধেকটা টিপে অনেকখানি পেস্ট মাটিতে ফেলে নষ্ট করেছে। হেমকান্তির দামি চন্দন সাবানখানা গায়ে মাখবার পর সেই সাবানটা মাটিতেই ফেলে রেখেছে। জলের মধ্যে সাবানটা ক্ষয়ে ক্ষয়ে প্রায় শেষ হয়ে এসেছে, এবং ততক্ষণে সে নিজের তোয়ালের বদলে হেমকান্তির দামি তোয়ালেটা দিয়েই পায়ের তলা মুছছিল। সাবানটা তুলে রেখে তোয়ালেটা ভালো করে জল দিয়ে ধুয়ে হিরেন আপন মনে সস্নেহে বলল, না হেম, আমি তোর উপরে রাগ করিনি, ওসব কিছু না, মুহূর্তের ভুল, ওতে কিছু আসে যায় না। সেজো মামাও তো বউয়ের একেবারে আঁচল ধরা। আমার সঙ্গে সেজো মামির ব্যাপারটা কখনো জানতে পারেনি বলেই তো। দুপুরে হেমকান্তি এসে চলে যাবার পর ললিতা চাকরটাকে পাঠিয়েছে পান আনতে, এবং গরম কাপড়ের ব্লাউজটা
হিরেনের সামনেই খুলতে আরম্ভ করে। শুধু ব্রেসিয়ার পরা বুকে ললিতা যখন মাটিতে উবু হয়ে বসে সুটকেস খোলে, তখন হিরেন খানিকটা অস্থির বোধ করে। দিন কয়েক ধরে ওদের দাম্পত্য ব্যাপারটা হয়নি। শনিবার ট্রেনে জার্নি করে এসে খুব ক্লান্ত ছিল, এসেই মরার মতন ঘুমিয়েছে। কালকেও মেরিয়ে ফেরার পর তিনজনে অনেক রাত পর্যন্ত গল্প করেছে ঘরে বসে। শেষের দিকে ললিতার চোখই ঘুমে ঢুলে আসছিল। সুতরাং আজ দুপুরবেলা, এখনই তো ঠিক সময়। কিন্তু হিরেন চঞ্চল হয়ে ভাবে, একটা দিন থাক না। হিরেন উঠে জামা গায়ে দিতে দিতে বলে, এখানে আমার এক পিসে মশাই থাকেন, একটু খোঁজ নিয়ে আসি বুঝলে। তুমি দরজা টরজা বন্ধ করে শুইও। ললিতা অবাক হয়ে বলল, এখন এই দুপুরবেলা? এখন এই দুপুরবেলা যাবার দরকারটা কি শুনি? যদি শোনেন 2 দিন ধরে এখানে এসেছি, অথচ খোঁজ করিনি, তাই আমি চট করে ঘুরে আসছি। তুমি দরজা বন্ধ করে থেকো। হিরেনের ফিরতে ফিরতে প্রায় সন্ধে হয়ে যায়। ললিতা ও হেমকান্তি তখন বারান্দায় বসে চা খাচ্ছিল। হিরেনের চেহারা দেখে আঁতকে ওঠে দুজনেই। হিরেনের চোখ দুটো টকটকের লাল, সারা শরীরটা কাঁপছে। বারান্দার মেঝের উপরই বসে পড়ে হিরেন আস্তে আস্তে বলে, দেখো তো, আমার বোধহয় খুব জ্বর এসেছে। কথা বলতে বলতেই হিরেন সেখানে শুয়ে পড়ে। ললিতা ছুটে এসে হিরেনের মাথাটা কোলে তুলে নেয়। সত্যি জ্বরে তার গা পুড়ে যাচ্ছে। হেমকান্তি ব্যাকুলভাবে জিজ্ঞেস করে, এতক্ষণ তুই কোথায় ছিলি? হিরেন চোখ দুটো বন্ধ করে অস্পষ্টভাবে বলে, একটু একটু ওইদিকে গিয়েছিলাম। আজ ঠান্ডা জলে চান করেছি তো, তাই বোধহয় জ্বর এসে গেল। দেখতে দেখতে হিরেনের জ্বর বাড়তে থাকে। জ্বরের ঘোরে ছটফট করে। ওর খুবই কষ্ট মনে হয়। একটা তীব্র যন্ত্রণা পাওয়া চাপা গলায় শুধু বলে, আহ আহ। কপালের জলপটি বারবার ভিজিয়ে দিতে দিতে ললিতা কাঠ হয়ে বসে থাকে ওর শিয়রের কাছে। হেমকান্তি ডাক্তার ডাকতে চলে যায়। হিরেন বিছানার এপাশ থেকে ওপাশ পর্যন্ত ছটপট করে। খালি সেই যন্ত্রণাসিক্ত গলায় বলে, আহ আহ আহ। ললিতা বিপন্ন আকুলভাবে ওর বুকে হাত রেখে জিজ্ঞেস করে, তোমার ব্যথা করছে? কোথায় ব্যথা, পেটে না বুকে? হিরেন কোনো উত্তর দিতে পারে না। ডাক্তার এসে ভালো করে পরীক্ষা করলেন। বললেন, না, আর তো কোনো খারাপ লক্ষণ দেখছি না। কিন্তু 105 জ্বর উঠে গেল হঠাৎ। ওই ঠান্ডা জলের জন্যই। নিউমোনিয়া না হয়ে যায়। জ্বর আজ কমে গেলে আর ভয় নেই। জ্বরের ঘোরে হিরেনের সারা শরীরটা দুমড়ে মুচড়ে উঠতে থাকে। আর ওর দুপাশে হেমকান্তি আর ললিতা বসে থাকে নিঃশব্দে। ললিতা এক সময় বলল, কোনোদিন ওর ভুল হয় না, অথচ আজ যে কেন ঠান্ডা জলে স্নান করলো? হেমকান্তি বলল, একদিন ঠান্ডা জলে চান করলেই ওরকম জ্বর হবে তার কোনো মানে নেই। অসুখ কেন হয় তা কেউ জানে না। ফুড পয়জন হয়নি তো? তাহলে তো 3 জনেরই হতে পারত, একই খাবার খেয়েই তো। তা অবশ্য ঠিক, তবে অনেক সময় হঠাৎ একজনেরও হয়। ঠাকুরপো, তুমি তো ওকে অনেকদিন জানো। এরকম হঠাৎ জ্বর ওর আগে কখনো হয়েছে? এরকম তো কখনো দেখিনি। অবশ্য এটাও এমন কিছু না, ডাক্তার তো বললই 2-1 দিনে সেরে যাবে। তবু কেন যে এরকম হলো? ঘন্টা 4 ছটপট করবার পর হিরেন খানিকটা আচ্ছন্নের মতন ঘুমিয়ে পড়ে। ওর মুখখানা ভারী করুণ আর অসহায় দেখায়।
ঘুমের মধ্যেও মাঝে মাঝে ওর মুখখানা কুঁচকে আসছে। এতক্ষণ টানা উৎকণ্ঠার মধ্যে থেকে ললিতার হেমকান্তির মুখও শুকিয়ে গেছে। ললিতার আর খাওয়া দাওয়া করবার ইচ্ছাই নেই। হিরেনের শিয়র ছেড়ে সে আর উঠলই না। খানিক্ষণ বাদে হেমকান্তিও নিজের ঘরে চলে গেল। হিরেনের ঘুম ভাঙল মাঝরাত্রিরের দিকে। তখনও গায়ে বেশ জ্বর, বুকে ব্যথা। ঘুম ভাঙতেই ধর্মর করে হাত বাড়িয়ে হিরেন ডাকল, লতু, লতু। মশারি গুঁজে এতক্ষণ বসেই ছিল ললিতা। কোন এক সময় ঘুমের মধ্যে একপাশে লুটিয়ে পড়েছে। ডাক শুনেই তাড়াতাড়ি জেগে উঠল। হিরেনের মুখের কাছে মুখ এনে বলল, এখন কেমন আছো? ভালো লাগছে একটু? ইস, জ্বরে যে গা পুড়ে যাচ্ছে এখনো। হিরেন ক্লিষ্ট স্বরে বলল, লতু, আমার বড় কষ্ট হচ্ছে। ললিতা জিজ্ঞেস করল, কোথায় কোথায় কষ্ট হচ্ছে? তা ঠিক জানি না, দমটা আটকে আসছে, দমটা আটকে আসছে মনে হচ্ছে। ডাক্তার এসেছিলেন, বলেছেন উনি ঠিক হয়ে যাবে, তুমি একটু ঘুমো। হিরেন একটুক্ষণ চুপ করে থাকে। তারপর কি ভেবে আবার ছটফট করে বলে ওঠে, লতু, লতু, আমার খুব কষ্ট হচ্ছে, আমি পারছি না, যদি মরে যাই। ও কি অলক্ষণে কথা কেন? চুপ। না না, কিছু হয়নি তোমার, ঠিক হয়ে যাবে। ললিতা প্রায় হাহাকার করে ওঠে। জোর করে এক হাতে হিরেনের মুখ চাপা দেয়, অন্য হাতে হিরেনের বুকে হাত বুলিয়ে দিতে থাকে। হিরেন একটু শান্ত হয়ে মুখ থেকে হাত ছাড়িয়ে নিয়ে বলে, আহ আহ, এখন আরাম লাগছে। আগে হাত বুলিয়ে দাওনি কেন? দিচ্ছি তো, অনেকক্ষণ থেকেই দিচ্ছি। এখন কম লাগছে? অনেক কম লাগছে। কিন্তু লতু, হঠাৎ আমার এমন অসুখ হলো কেন বলো তো? কি জানি। হিরেন একটা অনেক বড় দীর্ঘশ্বাস ফেলল। হঠাৎ ওর চোখটা ভিজে এলো। পাশ ফিরে ললিতার জানু দুটো চেপে ধরে বলল, মরবো কেন, মরবো কেন আমি? এমনি বলছিলাম, যদি হঠাৎ মরে যাই। আবার ওই কথা, তুমি চুপ করে ঘুমো, ঘুমো বলছি। লতু, তোমায় আমি কতটা যে সত্যি ভালোবাসি তুমি জানো? জানি। তোমায় যদি একটা কথা বলি, তাহলে তুমি আমাকে ভালোবাসবে? কি কথা? লতু, কথা দাও আগে, সেই কথা শুনেও তুমি আমায় ভালোবাসবে। ললিতা সমস্ত শরীর নিয়ে হিরেনের আরো ঘনিষ্ঠ হয়ে আসে। ভয় পাওয়ার গলায় বলে, কি তুমি ওরকম করছো কেন? তোমার ঠোঁট কাঁপছে। আজ আর কিছু বলতে হবে না, কাল বলো। না, কথা দাও, সে কথা শুনেও তুমি। আচ্ছা বেশ, কথা দিচ্ছি। তুমি তো জানোই তোমায় আমি চিরদিনই ভালোবাসবো। না লতু, আজ সকাল থেকে একটা কথা মনে পড়ে এমন মন খারাপ লাগছে। আমি একবার খুব অন্যায় করেছিলুম। ওহ, জানো লতু, অরুণা বলে একটা মেয়েকে আমি একবার জোর করে চুমু খেয়েছিলাম। তার একটুও ইচ্ছে ছিল না, সে আমায় পছন্দ করতো না। তবু আমি গায়ের জোরে জন্তুর মতন। ওহ, ওই মেয়েটা আমার জন্যই নিরুদ্দেশ হয়ে যায়। এই কথা শুনেও তুমি আমাকে ভালোবাসবে বলো? বলো লতু, বলো।
হঠাৎ দু হাতে মুখ চাপা দিয়ে হিরেন শিশুর মতন কাঁদতে শুরু করে। বলো লতু, বলো আমাকে, ভালোবাসবে তো? ভালোবাসবে বলো? শেষ হলো আজকের গল্প, সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা গল্প সীমান্ত প্রদেশ। এই চ্যানেলে যারা আমার পুরো গল্প পাঠ শুনছেন তাদের জানাই আমার আন্তরিক ধন্যবাদ। যদি আমার গল্প নির্বাচন এবং পাঠ আপনাদের ভালো লাগে অবশ্যই একখানি লাইক করবেন এবং গল্পগুলিকে আপনাদের প্রিয়জনের মধ্যে শেয়ার করবার অনুরোধ রইল। আপনারা যারা এখনও আমার কবিতা পাঠ চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের অনুরোধ সাবস্ক্রাইব করে সাথে থাকার। আর হ্যাঁ, নোটিফিকেশান কিন্তু অবশ্যই অন রাখবেন, কারণ এই চ্যানেলে নিয়মিত আমি নতুন নতুন গল্প পড়ে শোনাচ্ছি। প্রত্যেকটি গল্পে আপনাদের সাথে চাই আপনাদের মূল্যবান মতামত। আপনাদের মতামতের প্রতীক্ষায় রইলাম। সবাই ভালো থাকুন আর থাকুন পরের গল্পের অপেক্ষায়।